মমতাকে প্রাক্তন করার চ্যালেঞ্জ ছুড়ে নতুন দল গড়ছেন হুমায়ুন কবির। সরকারিভাবে ভেঙে পড়ল ইন্ডিয়া জোট। মহারাষ্ট্রে একা লড়ার ঘোষণা কংগ্রেসের। নৈরাজ্যের বাংলাদেশ, এবার চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। বিরাবার হুমায়ুন কবিরের ভেবে রেখেছেন নাম, প্রতীকী চিহ্ন বললেন ঘাসফুল, পদ্মার পাশে কাঁটা। হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ, পরিমরি ভারতে ফিরতে সীমান্তে লম্বা লাইন। নয়া মামলায় 17 বছর কারাদণ্ড ইমরানের। জেলে বসেই দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। তৃণমূলকে রুখতে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে মহাজোট চান মুসলিমদের মাসিয়া হুমায়ুন। ভিন রাজ্য থেকে বাংলায় ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ, গ্রেপ্তার 7। বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে খুন, কে ছিলেন দীপুচন্দ্র দাস। ছুটির দুপুরে দাউ দাউ জ্বলে উঠল মৌলালির বহুতল অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক। গুজব ছড়াচ্ছে বাংলাদেশি মিডিয়া। দীপু হত্যার বিচার চাই, ইউনূসের ওপর চাপ বাড়ালো দিল্লি। উত্তর বাংলাদেশ চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করল নয়াদিল্লি। নিরাপত্তা বৃদ্ধি সিলেটের উপদূতাবাসেও। গভীর রাত্রে বিএনপির তার বাড়িতে অগ্নিসংযোগ, ঝলছে মৃত্যু শিশুকন্যার। দগ্ধ আরও 3, হিংসা থামছেই না বাংলাদেশে। ফের যেতে হলে যাব কেষ্ট। সিএ শংসাপত্র পাবেন মতুয়ারা। প্রধানমন্ত্রী মোদী দিলেন বড় আশ্বাস। নবাবের মুর্শিদাবাদ থেকেই ঠিক হবে বাংলার ভবিষ্যৎ রাজনীতি। মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে প্রাক্তন করার হুঁশিয়ারি হুমায়ুনের। আতঙ্কের ছাপ চোখে মুখে বাংলাদেশ থেকে ভারত দলাদলে কি জানালেন তারা। কিরলে নারকীয় হত্যাকাণ্ড, বাংলাদেশি সন্ধি পিটিয়ে খুন, ছত্তিশগড়ের যুবক গ্রেপ্তার 5। 1 কোটি খরচ করে শ্রীকৃষ্ণ মন্দির গড়বেন তৃণমূল বিধায়ক। ভোটের আগে বড় চমক জাকির হোসেনের। মুর্শিদাবাদ মন্দির ও মসজিদ গড়তে 1 কোটি টাকা দিচ্ছেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। 100 নয়, এবার 125 দিন। রাষ্ট্রপতি সইয়ে আইনে পরিণত হলো জিরামজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। নবাবের মুর্শিদাবাদ থেকেই ঠিক হবে বাংলার ভবিষ্যৎ রাজনীতি। মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে প্রাক্তন করার হুঁশিয়ারি হুমায়ুনের। তৃণমূলের কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন আগামী 22শে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তিনি আগেই জানিয়েছেন যে 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের দিনই নতুন দলের কথা ঘোষণা করা হবে। সেই লক্ষ্যেই শনিবার 20 ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরের খাগড়ুপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের পাশে প্রস্তাবিত সভামঞ্চের প্রস্তুতি পরিদর্শনে যান। সেখানে তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং মঞ্চ তৈরির কাজ ঘুরে দেখেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলার রাজনীতিতে মুসলমানদের দীর্ঘদিন ধরে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। তার দাবি, রাজ্যে প্রায় 4,26,00,000 মুসলমান বাস করেন, অথচ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে তাদের ধারাবাহিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলা যত মুখ্যমন্ত্রী হয়েছেন কেউই মুসলমান নন। ডেপুটি মুখ্যমন্ত্রীও কোনোদিন মুসলমান হননি। এত বিপুল সংখ্যক ভোট থাকা সত্ত্বেও মুসলমানদের শুধু ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে। হুমায়ুনের দাবি, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতি মেরুকরণ হবে। মুর্শিদাবাদ থেকে রাজ্যের ক্ষমতার চাবিকাঠি থাকবে মুসলমানদের হাতে। তবে তিনি স্পষ্ট করে বলেন, মুখ্যমন্ত্রী অবশ্যই অমুসলিম হবেন। তার বক্তব্য, মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই আগামী দিনের আমাদের প্রধান লক্ষ্য। আসন সমঝোতার প্রসঙ্গে তিনি জানান, সিপিএম, কংগ্রেস ও আইএসএফকে তার নতুন দলের সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন। মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসনের মধ্যে তিনি 9টি আসনে নিজে লড়বেন বলে জানান। বাকি আসনের মধ্যে 9টি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর জন্য, 3টি সিপিএম এবং 1টি আইএসএফ এর জন্য ছাড়ার কথাও বলেন। তার দাবি, তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদে শূন্য করা হবে। কেউ সহযোগিতায় না এলে একাই লড়ে ফলাফল দেখিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। রাজ্য জুড়ে 294টি আসনের মধ্যে তিনি 135টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানান। বাকি আসনগুলো সহযোগী দলগুলিকে ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন। হুমায়ুন কবিরের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বর্তমান সরকার নিশ্চিতভাবে পরাস্ত হবে। পাশাপাশি তিনি বিজেপিকেও নিশানা করে বলেন, 2021 সালে 200 পার স্লোগান নিয়ে শেষ পর্যন্ত 77 আসন নেমে যাওয়া বিজেপি এবার বড়জোর 100 আসনের কাছাকাছি পৌঁছবে। অন্যদিকে বর্তমানে যে দল 213 আসনে রয়েছে তারাও 100 নিচে নেমে যাবে বলে দাবি করেন তিনি। নৈরাজ্যের বাংলাদেশ, এবার চট্টগ্রামেও ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। নৈরাজ্যের বাংলাদেশ, এবার চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। খুলনা, রাজশাহীর পর চট্টগ্রামে ভিসা সেন্টার বন্ধ করল ভারত। চট্টগ্রামে ডেপুটি হাই কমিশনার দফতরে হামলার জেরে বন্ধ ভিসা সেন্টার। 100 নয়, এবার 125 দিন। রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হলো জিরামজি। সপ্তাহের শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে অনুমোদন পেয়ে আইনে পরিণত হলো মোদী সরকারের আনা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল। সংক্ষেপে বলতে হলে জিরামজি বিল। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল জিরামজি বিল। রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশ্যই রবিবার সেই বিলে স্বাক্ষর করে দিলেন রাষ্ট্রপতি। মনরেগাকে সরিয়ে গ্রামীণ রোজগারকে সুনিশ্চিত করে মোদী সরকারের আনা নতুন বিল সংসদের পেশের পর আইনে পরিণত হলো মাত্র 5 দিনের ব্যবধানে। মনমোহন সিংয়ের জামানায় শুরু হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি বা মনরেগা। তবে দেশের জনসাধারণের কাছে এটি ছিল 100 দিনের কাজ।
এবার সেই আইনি কাঠামোতেই বদল ঘটালো কেন্দ্রীয় সরকার। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের উদ্যোগে সামনে রেখেই মোদী সরকার আনলো ভিভি রামজি বিল, যা এবার পরিণত হলো আইনে। মনরেগার থেকে কোথায় গিয়ে ফারাক রয়েছে সেই আইনের? এই আইনের ধারা 5-1 বলা হয়েছে এবার থেকে 100 দিনের কাজের গ্যারান্টি নয়, বরং উপভোক্তাদের দেওয়া হবে ন্যূনতম 125 দিনের কাজের গ্যারান্টি। তবে তফসিলি উপজাতিভুক্ত নাগরিকরা যারা বনাঞ্চলে থাকেন তাদের দেওয়া 150 দিনের কাজের গ্যারান্টি। এছাড়াও ফসল কাটার মরশুমে দেওয়া হবে 60 দিনের ছাড়। বাকি 305 দিনের মধ্যে পূর্ণ হবে 125 দিনের কাজের গ্যারান্টি। তবে বিরোধীদের অভিযোগ, কাজের দিন বাড়িয়ে কি লাভ? বছর বছর ধরে একই মজুরি দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, আরও একাধিক তাত্ত্বিক ফারাক রয়েছে মনরেগা এবং জিরামজির মধ্যে। যেমন পূর্বে মনরেগার সম্পূর্ণ অনুদানের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কাঁধে, তবে এবার কিছুটা দায়িত্ব রাজ্যের দিকেও ঠেলে দিয়েছে মোদী সরকার। জিরামজির জন্য অর্থ বরাদ্দ হবে 60.40 অনুপাতে। অবশেষে কংগ্রেসের মতে এর মাধ্যমে রাজ্যগুলির উপর চাপ তৈরি করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, জিরামজি বিল আইনে পরিণত হওয়ার আগের দিনই এটিকে কালো আইন বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, একদিকে মহাত্মা গান্ধীর নামের ওপর বুলডোজার চালানো হচ্ছে, সঙ্গে কারা কর্মসংস্থান পাবেন, কতটা কাজ দেওয়া হবে, কোথায় কাজ দেওয়া হবে, সেই সকল ক্ষমতা কাজে নিজের হাতে তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেরলে নারকীয় হত্যাকাণ্ড, বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন, ছত্তিশগড়ের যুবক গ্রেপ্তার 5। কাজের খোঁজে কেরলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো ছত্তিশগড়ের এক পরিযায়ী কর্মীর। বাংলাদেশি সন্দেহে 31 বছরের রামায়ণ বাঘেলকে গণপিটুনিতে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা রামনারায়ণ গত 17 ডিসেম্বর পালাক্কড় জেলার আট্টাপাল্লাম অঞ্চলে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, তুই বাংলাদেশি বলে এলোপাথারি লাথি, ঘুষি, চর মারা হচ্ছে ছত্তিশগড়ের বাসিন্দা যুবককে। অর্ধমৃত রামনারায়ণকে একসময় জিজ্ঞেস করা হয় কোন ভাষায় কথা বলিস, সে অবশ্য বর্বর অত্যাচার কথা বলার অবস্থায় ছিল না। একসময় যন্ত্রণা ডিঙিয়ে জানায়, গ্রামে বোন রয়েছে, ভিড়ের মধ্যে কেউ একজন বলে ওঠে, তোর বোনও বাংলাদেশি নারকীয় অত্যাচারে একসময় মৃত্যু হয় রামনারায়ণ বাঘেলের। দেহ ময়নাতদন্ত করা চিকিৎসকরা জানিয়েছেন, মৃত যুবকের শরীরে 80টি আঘাতের চিহ্ন মিলেছে। প্রাণঘাতী আঘাত করা হয়েছে মাথায়, এছাড়াও পেটে, বুকে এবং পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল। বিভিন্ন অঙ্গের ভিতরে রক্তপাতে মৃত্যু হয়েছে রামনারায়ণের। ইতিমধ্যে কেরল পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরদিন 5 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মৃত যুবকের তুতো ভাই শশীকান্ত বাঘেল জানান, 8 ও 10 বছরের 2 সন্তান রয়েছে রামনারায়ণের। শোকের পাশাপাশি অন্ধকার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবারটি। সরকারি সাহায্যের দাবি করেছেন শশীকান্ত। ন্যাক্কারজনক ঘটনায় মুখ খুলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। নিহত রামনারায়ণ বাঘেলের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তথাপি প্রশ্ন উঠছে, নিহত যুবককে নয়, ভুল করে বাংলাদেশি ভাবা হয়েছিল, কিন্তু বাংলাদেশি হলেই পিটিয়ে খুন করা হবে কেন? যদি সে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে থাকে তবে আইনানুগ শাস্তি দিতে পারে একমাত্র সরকার। বিরাট বড় খবর, 26শে ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। এবার কত খরচ হবে? বড় খবর, বাড়ছে ট্রেনের ভাড়া। নতুন ভাড়ার কাঠামো প্রকাশ করলো ভারতীয় রেলওয়ে। লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হলো না, তবে দূরপাল্লা ট্রেন টিকিটের ভাড়া বেড়েছে। আগামী 26শে ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানান রেলের তরফে। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, নতুন ভাড়া কাঠামোয় লোকাল ও মান্থলি সেশন টিকিটের দাম বাড়ছে না। 215 কিলোমিটারের মধ্যে যারা জেনারেল কোচে ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রেও কোনো ভাড়া বাড়ছে না। 215 কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বাড়বে জেনারেল কামরার জন্য। মেল ও এক্সপ্রেস ট্রেনে নন এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বাড়ছে। 500 কিলোমিটারের বেশি দূরত্বে যারা যাতায়াত করবেন নন এসি কামরার ক্ষেত্রে 10 টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সামান্য ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত 600 কোটি টাকা আয় হবে। মুর্শিদাবাদে মন্দির ও মসজিদ গড়তে 1 কোটি টাকা দিচ্ছেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। মুর্শিদাবাদের সুতি 1 ব্লক অনুষ্ঠানে সম্প্রীতির অনন্য নজির গড়লেন তৃণমূল বিধায়ক তথা শিল্পপতি জাকির হোসেন। রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহারের তীব্র সমালোচনা করেন তিনি। নিজস্ব উদ্যোগে 1 কোটি টাকা ব্যয়ে একটি শ্রীকৃষ্ণ মন্দির ও একটি মোহাম্মদী মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। নিজের জমি বিক্রি করে প্রাপ্ত অর্থ থেকে এই দুটি ধর্মীয় উপাসনালয় তৈরির জন্য তিনি সরকারকে প্রয়োজনীয় জমি বরাদ্দের আবেদন জানিয়েছিলেন। জঙ্গিপুরের বিধায়ক স্পষ্ট জানান যে ভোটের জন্য নয়, বরং মানবিকতার খাতিরেই তার এই পরিকল্পনা। মন্দির ও মসজিদ দেখভালের জন্য পৃথক হিন্দু ও মুসলিম ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। ধর্মের নামে বিভাজন রুখতে তার এই বার্তা রাজ্য রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছে। উন্নয়ন ও মানুষের মৌলিক চাহিদা পূরণের রাজনীতি তার মূল লক্ষ্য বলে তিনি জোর করে জানিয়ে দিয়েছেন। সিএএ শংসাপত্র পাবেন মতুয়ারা, প্রধানমন্ত্রী মোদী দিলেন বড় আশ্বাস। এসআইআর নিয়ে চিন্তায় মতুয়ারা, নাম নেই খসড়া তালিকায়, ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, নাগরিকত্ব আর পাবেন না। হাজারো প্রশ্ন তাদের মনে। সিএএ সার্টিফিকেট কারা পাবেন তা নিয়েও রয়েছে সংশয়। এই সব কিছু জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহেরপুরে সবাই গিয়ে বক্তব্য রাখতে পারেননি। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। তৃণমূলের দয়ায় ওরা বেঁচে নেই, ভারতের সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তার জন্য নাগরিকত্ব আইনকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে বিজেপি শপথ নিলে আরও বেশি পরিষেবা পাবেন মতুয়া ও নমশূদ্ররা।
ফের জেলে যেতে হলে যাব কেষ্ট। জেল যাত্রার ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না। দলীয় সভা মঞ্চ থেকে সাফ কথা অনুব্রত মণ্ডলের। হুঙ্কার দিয়ে বলেন, ভয় দেখিও না, আমরা ভয় পাই না। কথায় বলছো জেলে রেখেছিলাম, চুরি তো করিনি, ডাকাতও করিনি, ভয় পাই না। দল করতে এসেছি সাধারণ মানুষের উপকার করতে, তার জন্য যদি জেলে যেতে হয় যাব। ওসব ভয় আমাকে দেখিও না। সামনেই বিধানসভা ভোট, তার মধ্যে আবার পুরোদমে চলছে এসআইআর। এরই মধ্যে বিগত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্তে লাগাতার সভা করতে গিয়েছেন অনুব্রতকে। এবার ফের বিরোধী শিবিরের কারণ নাম না ধরে তুলোধনা করতে দেখা গেল কেষ্টকে। হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ, পরিমরি ভারতে ফিরতে সীমান্তে লম্বা লাইন। চোখ মুখে আতঙ্ক, ক্লান্তি আর অনিশ্চয়তার ছাপ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছেন এদেশের বহু নাগরিক। শনিবার বসিরহাট মহকুমা ঘোষডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে সেই উদ্বেগজনক ছবি ধরা পড়ল। ভোর থেকে সীমান্তের ওপারে অপেক্ষামান মানুষের লম্বা লাইন, হাতে সামান্য ব্যাগপত্র, কারণ কারোর কোলে আবার শিশু। সব মিলিয়ে একচাপা উৎকণ্ঠার আবহ তৈরি হয়। ফিরে আসা মানুষদের অনেকেই জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা, আতঙ্কের জেরে সেখানে থাকা কার্যত কঠিন হয়ে উঠছিল। কেউ কাজের সূত্রে, কেউ আত্মীয়ের বাড়িতে বা কেউ ব্যবসায়িক কারণে ওপারে গিয়েছিলেন। পরিস্থিতি ঘোরালো হতেই দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে সীমান্তে দাঁড়িয়ে কারোর মুখে স্বস্তির নিঃশ্বাস, আবার কারো চোখে জল। দীর্ঘ অপেক্ষা ও দুশ্চিন্তার পর অবশেষে নির্দেশে ফেরার তৃপ্তি। ঘোষডাঙ্গা সীমান্তে দিন বিএসএফ ও ইমিগ্রেশন দপ্তরের তরফে করা নজরদারি ছিল। সমস্ত অভিযাত্রীর বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রত্যেককে নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা, পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি এড়াতেই সতর্কতা। সীমান্তে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। ফিরে আসা একাধিক নাগরিকের কথায় উঠে আসছে ভয়ের অভিজ্ঞতা। আজ নতুন দল ঘোষণা। হুমায়ুন কবিরের ভেবে রেখেছেন নাম, প্রতীকী চিহ্ন বললেন ঘাসফুল, পদ্মর পাশে কাটা। সোমবার নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির, আর তার আগে দলীয় প্রতীক। দলের নাম নিয়ে বেশ কিছু তথ্য ঘোষণা করেন তিনি। তার দলের নামে চমক থাকবে বলে জানিয়েছেন। আর দল ঘোষণার আগেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুনের নামে পোস্টার, ফ্লেক্স দেখা গেল। রাত পোহালেই দল ঘোষণা, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেই আবহে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, অনেক আগে ঘোষণা করেছিলাম যে 22শে ডিসেম্বর সোমবার দল ঘোষণা হবে। আমি সোমবার ভোরবেলা ভূমিষ্ঠ হয়েছিলাম, তাই সোমবারকেই বেছে নিয়েছি। তৃণমূল থেকে কোনো প্রস্তাব এলে কি পিছু হটবেন হুমায়ুন? তার জবাব, প্রশ্নই ওঠে না। আজকের দিনে এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। 135 বলেছিলাম, কমপক্ষে 182 আসন থাকবে, প্রয়োজনে 294টি আসনেই লড়বো। দলে কি শুধুমাত্র মুসলিমরা জায়গা পাবেন? হুমায়ুন জানিয়েছেন, দলের স্টেট কমিটি হবে, তাতে অন্তত 20% হিন্দু নেতা থাকবেন। কিন্তু দলের নামে কি রাখবেন হুমায়ুন? রহস্য জিয়ে রেখে হুমায়ুন বলেন, আগামীকাল বেলা 1টায় জানতে পারবেন। বাংলা জনতা পার্টি হবে, আম জনতার উন্নয়নের পার্টি হবে। শর্ট ফর্ম এবং লোগো কাল দেখবে। যেমন টিএমসি আছে, 3টি অক্ষরের দল আসবে। প্রতীকী চিহ্ন কি হবে? বাংলার মানুষ আছে, নির্বাচন কমিশন তো তাড়াতাড়ি দেবে না। তবে টেবিল আমার পয়া, আর টেবিল না পেলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়বো। পদ্ম ফুল, ঘাস ফুলের পাশা, কাঁটাওয়ালা ফুল, গোলাপ। মানুষ কোন ফুল বেছে নেন তা আগামীতে বোঝা যাবে। দলের নাম তৃণমূল বা কংগ্রেস কোনোটাই থাকবে না বলে জানিয়েছেন হুমায়ুন। তবে পতাকা রং জাতীয় রঙের কাছাকাছি হবে। তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে পতাকা হবে বলে জানিয়েছেন তিনি। রাতারাতি গচ্ছিত আলু বিক্রি করে উধাও হিমঘরের মালিক, মাথায় হাত কৃষকের। বস্তা বস্তা আলু বিক্রি করে উধাও হিমঘরের মালিক। বীজ বোনার সময় বন্ধ হিমঘর থেকে মাথায় হাত কৃষকের। ক্ষতির আশঙ্কায় চাঞ্চল্য এলাকা জুড়ে। শামুকতলা থানার চিকনিগুলির কৃষক মৃণাল দাস 100 প্যাকেট আলুর বীজ হিমঘরে রেখেছিলেন। আলুর বীজ বোনার সময় এলে হিমঘরে গিয়ে শোনেন মালিক উধাও। বন্ধ হিমঘর থেকে উধাও তার আলুর বীজও। জানা গিয়েছে ওই বীজ বিক্রি করে দিয়েছে হিমঘর কর্তৃপক্ষ। আরেক আলুর চাষি অমর রায় ভেবেছিলেন দাম বাড়লে তারপর আলু বিক্রি করবেন, সেই আশায় 50 প্যাকেট আলু রেখেছিলেন ওই হিমঘরে। এখন দাম কিছুটা বাড়ায় সেই আলু আনতে গিয়ে শোনেন তার আলু বিক্রি করে দিয়েছেন মালিক। আলিপুরদুয়ার 2 ব্লকের কয়াখাতা এলাকার একটি হিমঘরের বিরুদ্ধে এরকম প্রতারণার অভিযোগ তুলেছেন আলু চাষিরা। ওই হিমঘরের মালিকের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। আলু চাষিদের অভিযোগ, তাদের মজুত রাখা আলু হিমঘর কর্তৃপক্ষ ফেরত দেয়নি, উল্টে হিমঘর বন্ধ করে পালিয়ে গেছেন। ওই হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরছেন না। এই নিয়ে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আলু চাষিরা। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার 7 বছরের কন্যা দীপু, খুনে ধৃত 7। দেশের আগুন জ্বলছে বাংলাদেশে। বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হলো বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের এই ঘটনায় আগুন ঝলসে মৃত্যু হয়েছে বিএনপি নেতার 7 বছরের শিশু কন্যার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএনপি নেতা ও তার 2 নাবালিকা কন্যা। ময়মনসিংহে সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ। 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হন।
বৃহস্পতিবার রাতে তার মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসলে বাংলাদেশ জুড়ে শুরু হয় তাণ্ডব। উন্মত্ত জনতা বাংলাদেশের একাধিক সরকারি ভবন, শেখ হাসিনার দল, আওয়ামী লীগের কার্যালয়, সংবাদ মাধ্যম ভেঙে চুরে ছাড়খাড় করে। সেই হিংসের রেশ বিএনপি নেতা বলাল হোসেনের বাড়িতেও। চট্টগ্রামের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের দলের সহকারী সাংগঠনিক সম্পাদক শুক্রবার রাতে বাড়িতে সপরিবারে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, রাত 2টো নাগাদ কজন উন্মত্ত ব্যক্তি সদর দরজা তালা লাগিয়ে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিছু বোঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় বেলালের 7 বছরের মেয়ে আয়েশা আক্তারের। গুরুতরভাবে জখম হয়েছেন বেলাল এবং তার 2 মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। তাদের বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাতির পালে ধাক্কা মেরে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, 8 হাতির মৃত্যু। ভোরের কুয়াশায় কিছু দেখা যায়নি, একপাল হাতিকে ধাক্কা রাজধানী এক্সপ্রেসের লাইনচ্যুত রাজধানীর 5টি কামরা। ট্রেনের ধাক্কায় 8টি হাতির মৃত্যু হয়েছে বলে খবর। আপাতত ট্রেন চলাচল বন্ধ। শনিবার 20 ডিসেম্বর ভোরবেলায় অসমের যমুনামুখ কামপুর সেকশনে দুর্ঘটনাটি ঘটে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের লুমডিং ডিভিশনের মধ্যে পড়ছে এই জায়গা। জানা গিয়েছে সাইরং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আসছিল। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে লাইন পারাপার হচ্ছিল একপাল হাতি। ঘন কুয়াশা থাকায় কিছু দেখা যাচ্ছিল না, সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। এই অংশটি হাতি করিডোর নয়। ট্রেনের লোকো পাইলট জানিয়েছেন তিনি হাতির পাল দেখতে পেয়ে ইমার্জেন্সি ব্রেক কষেন, কিন্তু হাতির পাল আরও এগিয়ে আসা দুর্ঘটনা এড়ানো যায়নি। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। জোরালো সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিন ও 5টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর এখনও মেলেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি 8টি হাতি লাইন পার করছিল। একাধিক হাতির মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়। দুর্ঘটনার পরই একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রেল আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু করা হয়েছে উদ্ধার কাজ। বাবার জায়গায় শ্বশুরের নাম, খসড়া তালিকা দেখেই আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়, দাবি পরিবারের। সামনে এসেছে খসড়া তালিকা, তা নিয়ে চাপানোতর চলছে। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার ফের আত্মহত্যার ঘটনা। ফের জুড়ে গেল এসআইআর আতঙ্কের তথ্য। পরিবারের সদস্যরা জানান, নথিতে ভুল থাকায় দেশ ছাড়ার আতঙ্কে গলাদড়ি দিয়েছেন, আত্মঘাতী হয়েছেন ভাস্কর মুখোপাধ্যায় নামে 53 বছরের এই প্রৌঢ়। তার আদি বাড়ি হুগলির চন্দননগর হলেও বর্তমানে তিনি আউশ গ্রামের কল্যাণপুরে থাকতেন। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর তৈরি হয়েছে এলাকায়। মৃত পরিবারের সদস্যরা বলছেন, ভাস্করবাবুর ভোটার কার্ডে তার বাবার নাম পঞ্চানন মুখোপাধ্যায়ের জায়গায় তার শ্বশুর সুবিবল মুখোপাধ্যায়ের নামে আসে। অভিযোগ, বারবার নাম পরিবর্তনের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। খসড়া তালিকাতেও সেই নামই রয়ে যায়। এখন হিয়ারিংয়ে ডাক পেলে তিনি কী বলবেন তা নিয়ে আতঙ্কে ছিলেন। এই বয়সে দেশ ছাড়া হওয়ার আতঙ্ক জাঁকিয়ে বসেছিল তার মনে। সে কারণেই এই চরম সিদ্ধান্ত নেবেন বলে মনে করেছিলেন পরিবারের সদস্যরা। এলাকায় চাঞ্চল্য তৈরি হতেই খবর যায় পুলিশে। বাড়িতে যায় আউশগ্রাম থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।